আমাদের এই পৃথিবীতে প্রায় ৭,৫০০ রকমের ভাষা রয়েছে। তার প্রত্যেকটি ভাষাই নিজস্ব গ্রামার ব্যবহার করে একটি সেন্টেন্স তৈরি করা হয়। ঠিক তেমনি ইংরেজি ভাষায়ও সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। তো এই সিস্টেমগুলো কি আমরা কি তা জানি? আমরা কি জানি সেন্টেন্স জিনিসটা কি বা কিভাবে এটা তৈরি হয়? আমরা কি জানি সেন্টেন্স কত প্রকার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মোহাম্মদ ফরহাদ খান, your English instructor. You are watching Learning English in Bengali. Today, I am going to teach you a new topic which is sentence. So let's get started. আজকের আলোচ্য বিষয় যেহেতু সেন্টেন্স, তাই শুরুতেই আমি সেন্টেন্সের একটা সংজ্ঞা দিতে চাই। নানাভাবে নানা বইয়ে তোমরা সংজ্ঞা পাবে, কিন্তু আমি এখন একটি শর্টকাট উপায়ে সংজ্ঞা দিব যেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। ভালো করে মনে রাখো যে সেন্টেন্স কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো একটা প্রাসঙ্গিক বিষয়ে, আমি আবারও বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো একটি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বলবো। মডার্ন ইংলিশে আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাই, একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স। আমি প্রথমে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স সম্পর্কে একটু বলি। সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্সটা কি? যেই সেন্টেন্সটা আমরা দেখতে পাবো যে একটা ওয়ার্ড ব্যবহার করে একদম পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে বা একটা সেন্স মেক করছে, তখন তাকে আমরা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স বলবো। আর মাল্টি ওয়ার্ডের সেন্টেন্সটা কোনটা? অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করবে, পরিপূর্ণ একটা অর্থ তৈরি করবে, তখন আমরা তাকে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স বলবো। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। লক্ষ্য করো, বোর্ডের মধ্যে আমি দুটো আলাদা আলাদা ভাগ করে লিখেছি, যে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্সগুলো কি কি আমরা দেখতে পারি। ইজ ইট ইউর পেন? একজন যদি আমাকে কোয়েশ্চেন করে যে এটা কি তোমার কলম, তাহলে আমি উত্তরে কি বলছি? ইয়েস অথবা নো। আমি যে এই যে ইয়েস অথবা নো একটা ওয়ার্ড দ্বারা আমি অর্থ প্রকাশ করে দিচ্ছি যে হ্যাঁ এটা আমার কলম অথবা না এটা আমার কলম না। এই যে একটা ওয়ার্ড দ্বারা আমি সব কিছু প্রকাশ করে দিচ্ছি, এই একটা ওয়ার্ডকেই বলা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স। আবার আরেক জায়গায় বলছি কি হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? আমি যদি বলি আমার নাম হিমেল, জাস্ট এইটুকুই বলি যে হিমেল, এইটুকুই যদি বলি তাহলেও কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলবো কি সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স, যেটা একটা ওয়ার্ড দ্বারা অর্থ প্রকাশ করে দিচ্ছে। মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স যেগুলো, সেগুলো হচ্ছে, দেখো এখানে কি লিখেছি, হি গোজ টু স্কুল, হি রাইটস আ লেটার। দেখো দুইটা জায়গার মধ্যে পার্থক্য দেখো। একটায় আমি শুধুমাত্র একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করছি, আর আরেকটাতে হি গোজ টু স্কুল। দেখো এখানে কতগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। সো এই যে এখানে যে এতগুলো ওয়ার্ড একসাথে মিলে একটা সেন্টেন্স তৈরি করলাম, এটাকেই বলা হচ্ছে মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। আশা করছি তোমরা ক্লিয়ার ব্যাপারটি। ইংরেজিতে সেন্টেন্সে খুব ইম্পর্টেন্ট দুইটা বিষয় হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা এখন এই বিষয় সম্পর্কে আলোচনা করব। সাবজেক্ট সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছিলাম অন্য আরেকটি ভিডিওতে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো আমাদের চ্যানেল থেকে। তারপর আমি বলছি সাবজেক্ট হচ্ছে এমন জিনিস যার সম্পর্কে সেন্টেন্সে আলোচনা করা হয় বা যার সম্পর্কে আমরা কথা বলি বা লিখি, সেই হচ্ছে সাবজেক্ট। সে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে সেন্টেন্সের। আর প্রেডিকেট জিনিসটা কি? সাবজেক্ট সম্পর্কে যে তথ্য প্রদান করা হয় তাকেই প্রেডিকেট বলা হচ্ছে। আমি আবারও বলছি, প্রেডিকেট হচ্ছে এমন জিনিস যে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে, বা সাবজেক্ট সম্পর্কে আমরা যা বলবো সেটাই প্রেডিকেট। ক্লিয়ার? বোর্ডে লক্ষ্য করো, আমি কিছু সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট এখন আলাদা আলাদা করব। এই সেন্টেন্সে দেখো প্রথম যে সেন্টেন্সটি লিখেছি, আ বয় লিভড ইন আ ভিলেজ। এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমরা বলেছি সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে সে যার সম্পর্কে আমরা সেন্টেন্সে আলোচনা করি। সেন্টেন্সে কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আ বয় সম্পর্কে, একটি বালক। তাহলে এ কি হবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এখানে এ বয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই জন্য এ বয় হচ্ছে কি সাবজেক্ট। আমরা সাবজেক্ট বের করলাম। আচ্ছা, তাহলে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে? বয়ের কি সম্পর্কে, এই বালকের কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে? সে একটা গ্রামে থাকতো। তাহলে এই যে সে যে একটা গ্রামে থাকতো, এই পুরোটাই হচ্ছে কি প্রেডিকেট। এই পুরোটাই হচ্ছে কি প্রেডিকেট। আশা করছি বুঝতে পারছো। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, না বুঝলে আরও সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি, যে হি লাইকস হিজ লেসন। সে তার পাঠ পছন্দ করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সেটা এখানে কি বলা হচ্ছে? যে কে পছন্দ করেছে? সে পছন্দ করেছে। তাহলে হিটা হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা, তো কি পছন্দ করেছে? তার সম্পর্কে বলা হচ্ছে কি যে লাইকস হিজ লেসন, তার পাঠ পছন্দ করেছে। তাহলে এটা কি পুরোটাই প্রেডিকেট। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? যে হি নোটিসড দ্য সাউন্ড কেয়ারফুলি। ভালো করে খেয়াল করো, এটা অনেক মানুষ ভুল করে। আমি এই জন্য এই সেন্টেন্সটা লিখেছি। এই সেন্টেন্সের প্যাটার্নটা দেখো ভালো করে, যে কে সাউন্ডটা নোটিস করলো?
হি নোটিস করলো, তাহলে হি সচরাচর আমরা কি বলবো, হিটাকে সাবজেক্ট হিসেবে বলবো। আচ্ছা, এখানে প্রেডিকেট কি, কি সম্পর্কে বলা হচ্ছে? হি কি করেছে? নোটিস করেছে, সাউন্ডটা নোটিস করেছে। কি করেছে? সাউন্ডটাকে নোটিস করেছে। তাহলে এখানে প্রেডিকেট হচ্ছে এইটুকু, সাউন্ডটাকে নোটিস করেছে, প্রেডিকেট হচ্ছে এইটুকু। তাহলে অনেকে বলবে যে স্যার এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হিসেবে কাউন্ট হবে না। আমি আবারও বলছি, অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হিসেবে কাউন্ট হবে না, তার জন্য এটা আলাদা থাকবে। প্রেডিকেট হচ্ছে এইটুকু। আমি আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটি। এরপরের সেন্টেন্সটা দেখো, হিজ প্যারেন্টস সেন্ট হিম টু স্কুল, তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়েছিল। তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? তার বাবা মা সম্পর্কে। তাহলে সাবজেক্টকে, তার বাবা মা হচ্ছে সাবজেক্ট, আর সেন্ট হিম টু স্কুল এটা হচ্ছে প্রেডিকেট। সাধারণভাবে অনেক বইয়ে লেখা দেখবে যে সাবজেক্টের পরে যা থাকে তা পুরোটাই প্রেডিকেট। স্বাভাবিকভাবে সেটাই বোঝা যায় যে দেখো সাবজেক্টের পরে যা আছে পুরোটাই প্রেডিকেট, এটাও প্রেডিকেট। কিন্তু এখানে আমি একটা ভিন্ন ধর্মী কোনো একটা জিনিস লিখেছি, যেন বইয়ের এই কথাটা আমাদের সবসময় কাজে লাগবে না, এই জিনিসটা বোঝানোর জন্য। বইয়ে যেহেতু লেখা আছে যে সাবজেক্টের পরে যা আছে সবই প্রেডিকেট, কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা নিতে পারবো না। কারণ কি, এই সেন্টেন্সটায় দেখো যে এই লাস্টের দিকে লেখা আছে কেয়ারফুলি, এটা কিন্তু প্রেডিকেটের আন্ডারে পড়বে না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনোই প্রেডিকেটের আন্ডারে পড়বে না। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা সেন্টেন্সের খুঁটিনাটি সম্পর্কে জানলাম, এখন জানবো সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে। সাধারণত আমরা ইংরেজিতে যে প্রকারভেদটা দেখতে পাই, যে এই প্রকারভেদটাকে আমরা দেখতে পাই যে মিনিং অফ সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স বলতে আমরা মিনিং অফ সেন্টেন্সটাকেই বুঝে থাকি, বিভিন্ন বইয়ে এটাকেই বলা হয়ে থাকে। কিন্তু সেন্টেন্সের আরেকটা পার্ট হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। এটাকে একদম আলাদাভাবে দেখানো হয়, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব ব্যবহার করে থাকি, তো এই জন্য আলাদাভাবেই দেখানো হয়। কিন্তু আমি একসাথেই লিখলাম, সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব, একটা হচ্ছে মিনিং অফ সেন্টেন্স আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। মিনিং অফ সেন্টেন্সগুলো কোনগুলো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। আমি বুঝিয়ে বলছি কিছুক্ষণের মধ্যেই, তোমরা জাস্ট এটা জিনিসটা লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। আরেকটা কি, স্ট্রাকচার অফ সেন্টেন্সে কি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিন ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই। আচ্ছা, মিনিং অফ সেন্টেন্সে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, যেখানে আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাই। এক ধরনের সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেক ধরনের হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ঘিরে আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমরা করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স, যে বিবৃতিমূলক বাক্য বলতে আমরা কি বুঝি, যে যে কোনো সেন্টেন্সে আমরা বিবৃতি দিয়ে থাকি, এমন কোনো সেন্টেন্সকেই আমরা বিবৃতিমূলক বাক্য বলব। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই, তাহলে বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে এমন যে বাক্য বিবৃতি দেওয়া থাকবে অথবা কোনো কিছু বিস্তারিত আলোচনা করা থাকবে, এই ধরনের সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ইংরেজিতে প্রায় 80% সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ঘিরে বাকি সেন্টেন্সগুলো করা হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব অল্প অল্প করে। বিভিন্ন সময় বলতে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখে থাকবো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমরা ওয়ার্ড চিহ্ন দিয়ে করি। ওয়ার্ড চিহ্ন দিয়ে করি বলতে এটা তিনভাবে করা যায়। আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য বলে থাকি। যে কোনো প্রশ্ন করার সময় আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি, মানে যে কোনো প্রশ্নবোধক সেন্টেন্সকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে বলে থাকি। এটাকে তিনভাবে করা যায়। তিনভাবে কেমন? তিনভাবে হচ্ছে, একটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মানে বি ভার্ব দিয়ে হ্যাভ, বি ভার্বের সাথে আমরা আরও যুক্ত করতে পারি, হ্যাভ যুক্ত করতে পারি, শ্যাল, উইল, এই ধরনের কথাগুলো যুক্ত করতে পারি, মডেল অক্সিলারি আমরা যুক্ত করতে পারি বি ভার্বের সাথে। দ্বিতীয় হচ্ছে ডু, ডিড, ডাজ, মানে ডু ভার্ব। দ্বিতীয় হচ্ছে ডু ভার্ব। আর তৃতীয় হচ্ছে WH ওয়ার্ড। আমি লিখে দিচ্ছি এখানে, যে এখানে তিনভাবে করা যায়। লক্ষ্য করো, আমি তিনটা ধাপে লিখে দিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনভাবে করা যায়। একটা হচ্ছে বি ভার্ব প্লাস মডাল ভার্বস, বি ভার্বেও দিয়ে করা যায়, অথবা প্লাস না লিখে আমি এটা অব্লিগেশন দিয়ে দিলাম যে বি ভার্ব অথবা মডাল ভার্ব, যে কোনো ভার্ব দিয়ে আমরা করতে পারি। মডাল ভার্ব কোনগুলো? যে একটু আগে বললাম যে হ্যাভ ভার্ব হতে পারে, অথবা শ্যাল, উইল, এই ধরনের ভার্ব হতে পারে। আচ্ছা, আর ডু ভার্ব হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, ডু, ডিড, ডাজ, এটা জানো তোমরা। WH ওয়ার্ডগুলো কোনগুলো? হু, হুইচ, হোয়াট, এই ধরনের কথাগুলো WH ওয়ার্ড বলে থাকি। আর হাউ হচ্ছে এক্সেপশনাল। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করার সময় লিখে থাকি। আচ্ছা, এই যে জিনিসগুলো লিখলাম, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় শুরুতে বসবে।
যেমন আমি যদি বলি, যদি কোয়েশ্চেন করি যে তোমার গ্রামের বাড়ি কোথায়, এই যে এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হলো, ঠিক এমনই যে বি ভার্ব আগে দিয়ে শুরু হবে, ডু ভার্ব দিয়ে আগে শুরু হবে, মানে এই তিনটার যে কোনো একটা দিয়ে আগে শুরু হবে, তারপর বাকিগুলো ওয়ার্ড অর্ডার মেনটেন করে আমাদের লিখতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ, এই ধরনের জিনিসগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা করে থাকি। যে অর্ডার, রিকোয়েস্ট, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখে থাকি হচ্ছে আমাদের যে ন্যারেশনের সময় আমরা এই জিনিসগুলো খুব ভালো করে দেখে থাকি। অর্ডার দেয়, তারপর হচ্ছে অ্যাডভাইস দেয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি আমরা। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে প্রার্থনা করা, চাওয়া বা দোয়া, এই ধরনের জিনিসগুলো। যেমন আমরা যে বলি না যে মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ, আল্লাহ তোমার সহায় হোক, এই যে এই ধরনের কথাটা, এটা কি আমি তোমার জন্য চাচ্ছি বা আমি তোমার জন্য আশা করছি, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলাকে আমরা অপটেটিভ সেন্টেন্সে লিখে থাকি। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমরা বলে থাকি যে বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরিতে আমরা বলে থাকি বিস্ময়সূচক। বিস্ময়সূচক বাক্য আমরা না বলে আমরা যদি বলি আবেগসূচক বাক্য, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমরা সবসময় কিন্তু বিস্ময় হই না। ধরো কেউ মারা গিয়েছে, এই জিনিসটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে বলে থাকি যে কোনো একটা শোকের বিষয়। এটা কিন্তু বিস্ময়ের বিষয় নয়, এই জন্য আমরা এটাকে আবেগসূচক বাক্য বলবো। যে আবেগের কারণে আমাদের বিস্ময় হয় মাঝে মাঝে, আবেগের কারণে আমাদের কষ্ট হয়, আবেগের কারণে আমাদের খুশি হয়। এই যে কষ্ট, খুশি, বিস্ময়, এই তিনটা মিলিয়ে হচ্ছে এই এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটায় আমরা দেখতে পাই অ্যালাস, হুররা, এই ধরনের ওয়ান্ডার, এই ধরনের কথাগুলো আমরা এই সেন্টেন্সে দেখতে পাই। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এখন আসি স্ট্রাকচার অফ সেন্টেন্সের দিকে। স্ট্রাকচার অফ সেন্টেন্সের প্রথমেই আছে কি? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা জিনিস মনে রাখবে যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকবে। ভার্ব থাকবে একটা, আমি বোর্ডে লিখে দিলাম যে ভার্ব থাকবে মাত্র একটা মাত্র ভার্বকে ঘিরে সিম্পল সেন্টেন্স ক্রিয়েট হবে। পুরো সেন্টেন্সকে একটা মাত্র ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে বা দুই বা এর অধিক। এখানেও দুই বা এর অধিক। শুধুমাত্র সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা মাত্র ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুই বা এর অধিক থাকতে পারে। কম্পাউন্ড ক্ষেত্রেও দুই বা এর অধিক থাকতে পারে। যে সিম্পল বলতে আমরা কি বুঝি? যে সরল বাক্য। সরল বাক্য, এটাই আমরা কি বলবো? বাংলার সাথে আমাদের এখানে সম্পূর্ণ মিল আছে। বাংলায় আমরা এটাকে সরল বাক্য হিসেবে পড়ি। এই সরল বাক্যে মাত্র একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স বা জটিল বাক্য, এই কমপ্লেক্স বাক্যে আমরা দুইটা বা এর বেশি ভার্ব দেখতে পাবো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে দুই বা এর অধিক ভার্ব দেখতে পাবো। আমরা এই সম্পর্কে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বিস্তারিত আলোচনা করি। এতক্ষণ আমরা সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে আমি একটু জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বলেছিলাম প্রায় পৃথিবীর সব বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ধারা অনুযায়ী হয়ে থাকে, প্রায় 80% বাক্যই আমি বলেছিলাম। তো এই জিনিসটা একটু দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা ভাগে বিভক্ত হয়। তোমরা ভিডিওটা আরেকটু টেনে দেখতে পারো যে দুইটা ভাগ কী কী, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই জিনিসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। যেমন বোর্ডে লক্ষ্য করো যে আমি দুটো সেন্টেন্স লিখেছি, উইল ইউ কাম টুমরো, দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি ওন্ট ইউ কাম টুমরো। সো এখানে দেখো যে তুমি কি আগামীকালকে আসবে, এই ধরনের একটা কথা আমি বলেছি প্রথম সেন্টেন্সে। আর দ্বিতীয় সেন্টেন্সে বলেছি তুমি কি আগামীকালকে আসবে না। তো এইখানে দুটো সেন্টেন্সের মধ্যে একটাই অমিল, সেটা হচ্ছে এটা না বোধক আর এটা হ্যাঁ বোধক। একই জিনিস দিয়ে আমি বাক্য গঠন করেছি, উইল দিয়েই বাক্য গঠন করেছি, শুধু একটা না বোধকের কারণে একটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, একটা হচ্ছে পজিটিভ হয়ে গেছে, মানে অ্যাফার্মেটিভ হয়ে গেছে। এর মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা যে কোনো বাক্যকে রূপান্তর করতে পারি। ইম্পারেটিভকেও আমরা না বোধকে রূপান্তর করতে পারি, হ্যাঁ বোধকে পারি, অপটেটিভকেও পারি, এক্সক্লামেটরিকেও পারি। এখানেও সেম জিনিস। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুব মূল্যবান। এখানে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টার আলোচনা করব, ইনশাআল্লাহ এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পেরেছো। এরপরে যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে এই কনফিউশন দূর করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবা, তাহলে আমি এখানে আরো ক্লিয়ার করার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল বি ব্যাক ভেরি সুন উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।